বিএনপির মতো উদারনৈতিক রাজনৈতিক দল বাংলাদেশে দ্বিতীয়টি আছে কিনা আমি জানি না। এবং এখন যদি আমি বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বাংলাদেশকে একবার নতুন করে তৈরি করেছিলেন, হি বিল্ড মডার্ন বাংলাদেশ। এবং আজকে আমি বলবো যে বই শিরোনাম থেকে বলবো, কেন তারেক রহমান সাহেব আজকে এই বাংলাদেশকে আবার রিবিল্ড করার সেই যে প্রচেষ্টা তিনি নিজেকে নিয়োজিত করেছেন। কথাটি বললাম এই কারণে যে এই বিষয়গুলো ব্যাখ্যা করার প্রয়োজন। এই আজকে কেন বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ আসছে, কেন নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা হয়েছিল, আজকে মোটামুটি আমরা একটা অবস্থানে এসেছি নির্বাচন নিয়ে। এখন আবার নতুন করে বাংলাদেশে গতকালের ঘটনাগুলো আপনারা দেখেছেন, কেন নতুন করে বাংলাদেশে অস্থিতিশীলতার সৃষ্টি করা হচ্ছে, প্রশ্নগুলো কিন্তু আজকে আমাদের করতে হবে। এই কারণে যে বিএনপি কোনোভাবেই কোনো অবস্থাতেই কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ নয়, এরকম কোনো উদাহরণ দিতে পারবেন না যাতে করে বিএনপির মুদ্রার এপিঠ ওপিঠ হতে পারে। আমি আরেকটি উদাহরণ দেব। দেখুন, আওয়ামী লীগ মাঝে মাঝে বলে, আমরা শুনেছি কত বলেছে আওয়ামী লীগ, যে বিএনপির নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্টে হয়েছিল কি না হয়েছিল আমি সেই বিতর্কে যাব না। শহীদ আপনার বক্তাদের কাছে শুনেছেন, আপনারা একটু আগে ডকুমেন্টারি ছবিটি আপনারা দেখেছেন। কি বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান? বলেছিলেন উই রিভোল্ট। এবং তারপর কি বলেছিলেন যে আই টু hereby declare the independence of Bangladesh। আপনারা এটাও দেখেছেন, I too hereby declare the independence of Bangladesh। সেদিন যদি কাপুরুষের মতো আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছে, তারা যদি সেদিন কাপুরুষের মতো পালিয়ে না যেত, তাহলে তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করারও প্রয়োজন হতো। কেন তারা পালিয়ে গেছিল সীমান্ত ডিঙিয়ে? এই প্রশ্ন বাংলাদেশের মানুষকে করতে হবে। তারপরে দেখুন, আমি যে কথাটা একটু আগে বলেছি, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। সেই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি আজকে পালিয়ে ভারতে গিয়েছিলেন, তাকে রিহ্যাবিলিটেট বলে একটি ইংরেজি শব্দ আছে। রাজনীতিতে রিহ্যাবিলিটেট করেছিলেন অন্য কেউ নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি কি সত্য বলেছি? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মধ্যে তো কোনো রকমের সংকীর্ণতা ছিল না। কারোর মধ্যে সংকীর্ণতা থাকলে নিজের শত্রুকে কেউ তো রিহ্যাবিলিটেট করতে পারে, তিনি করেছিলেন। তিনি একটা উদারমনের মানুষ, যিনি রাজনীতির যে বহুমাত্রিকতা, প্লুরালিজম, সেটাতে তিনি। তাহলে আমি আমার পুরনো কথায় ফিরে আসি। আওয়ামী লীগ তো জন্ম ক্যান্টনমেন্টে হয়নি নাকি? অভিযোগ তো বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তো এরকম অভিযোগ কেউ করেনি যে আওয়ামী লীগের জন্ম ক্যান্টনমেন্টে হয়েছে। তাহলে আমি যদি পাল্টা প্রশ্ন করি, ক্যান্টনমেন্টে জন্ম না হয়েও যারা নিজেদের আওয়ামী লীগ বলে, উর্দুতে বলে, অবশ্য আমি সেই সমালোচনায় যাব না, বাংলায় বলি জনগণের দল, একটা শব্দ উর্দু আর একটা ইংরাজি, আওয়ামী লীগ। যাই হোক, তো আমি যদি তাদের প্রশ্ন করি যে আওয়ামী লীগের জন্য তো ক্যান্টনমেন্টে হয়নি, তাহলে তারা জাতীয় সংসদের ভিতরে বসে 15-11 মিনিটের ব্যবধানে কেন তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছে? আর বিএনপি তর্কের খাতিরে যদি ধরেও নেই যে ক্যান্টনমেন্টের ভিতরে জন্ম হয়েছিল, সেই বিএনপি তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে সৃষ্টি হয়েছিল। তারা এই দেশকে একদলীয় পাকশালের অভিশাপ থেকে মুক্ত করে এদেশের কোটি কোটি মানুষকে বহুদলীয় গণতন্ত্র পুনরায় আজকে কতগুলো আসছে, এই কারণে আসছে বিল্ডিং বাংলাদেশ। তিনি একবার
7ই নভেম্বর 1975-এর সিপাহী জনতার বিপ্লবের পরে তিনি এই দেশকে রিবিল করেছিলেন গণতন্ত্রে। পরবর্তীতে সেই গণতন্ত্র আবার লুণ্ঠিত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1990-80 পুরো দশকে রাজপথে থেকে, আমি যে কথা সবসময় বলি, রাজপথের সম্মুখ দরজা দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন এবং এই দেশকে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশ। এবং সেই গণতন্ত্র আবার যখন লুণ্ঠিত হলো 2007 থেকে শুরু করে 2024, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমাদের মূল দল যেটা ছিল বিএনপি, যেটা আন্দোলনে ছিল দীর্ঘ 15-17 বছর রাজপথে, সেই দলের যে নেতৃত্ব দিয়েছিলেন জনাব তারেক রহমান, সুদূর লন্ডন থেকে 10,000 কিলোমিটার দূর থেকে, আপনারা শুনেছেন একটু আগে, এদেশের তৃণমূলের প্রতিটি মানুষের সঙ্গে তিনি ব্যক্তিগত যোগাযোগ রেখে এবং যে এই বাংলাদেশের তৃণমূলের যে রাজনীতি, সেই রাজনীতি আমি বলবো তিনি নতুন করে তিনি এদেশে সূচনা করেছিলেন এবং যার ফলশ্রুতিতে এদেশের বিএনপিকে তিনি রিবিল্ড করেছেন। এবং সেই কথা আজকে এই বইটির যে নামকরণ, তার প্রেক্ষিতে আমাকে নতুন করে ব্যাখ্যা করতে হচ্ছে। যে ছাত্ররা যারা ভবিষ্যতের স্বপ্ন দেখছে, যারা এই দেশকে পরিচালনা করবে, এই দেশকে নতুন করে গড়ে তুলবে, আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করব, তোমরা ক্লাসরুমে ফিরে যাও। তোমাদের যে মহান দায়িত্ব, যে চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করেছো, তোমরা জীবন দিয়েছো, রক্ত দিয়েছো, সেই চ্যালেঞ্জ পরিপূর্ণ করার জন্য তোমরা নিজেদের প্রস্তুত করো। তোমরা ক্লাসরুমে ফিরে যাও। আর যারা শিক্ষা শেষ করেছে তারা নিজেদের পরবর্তী পর্যায়ের জন্য উপযুক্ত প্রশিক্ষণ এবং রাজনৈতিক শিক্ষা দীক্ষার মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুত করো। এই দেশ তো তোমাদের, তোমরাই তো এই দেশ, দায়িত্ব নিতে হবে। আমরা ইচ্ছে করি বা না করি, এই দেশের দায়িত্ব তো তোমাদের নিতে হবে। কিন্তু তোমরা যদি সেই কাজের জন্য নিজেদের প্রস্তুতি এবং শিক্ষা সম্পূর্ণ না করে একটা অপ্রস্তুত অবস্থায় এই দেশ পরিচালনায় চলে আসতে চাও, তাহলে বিগত 1 বছরে আমরা যে অস্থিতিশীলতা বিভিন্ন কারণে দেখেছি, যে আমরা অনিয়ম বিশৃঙ্খলা আমরা বিভিন্ন কারণে দেখেছি, আজকে যে মব ভায়োলেন্স নিয়ে যে আলোচনা হচ্ছে বাংলাদেশে, সেই পরিস্থিতি বাংলাদেশে বিগত 1 বছরে সৃষ্টি হবে, এটা তো আমরা কেউ চিন্তা করি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে মানুষের কথা বলার স্বাধীনতা আমাদের নিশ্চিত করতে হবে, সেই ফ্রিডম মানুষকে দিতে হবে। এবং ফ্রিডম অফ থিঙ্কিং, যেটা বলা হয় ফ্রিডম অফ থট, সেই ফ্রিডম অফ থট পেতে রেখে কোনোদিন গণতন্ত্র সম্ভব নয়।